হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমার অনেকগুলো ক্লাসই তোমরা পরপর পেয়েছো। জিকে আন্তর্জাতিকের 15টা ক্লাসের প্লেলিস্ট এবং সাথে গতকালকে আমার সাম্প্রতিকের ক্লাসটাও হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের মোটামুটি সব কিছুই পড়া বা কভার করা হয়ে গেছে, এখন আমাদের যেটা সামনে কিভাবে এই 12 দিনকে আমরা কাজে লাগাবো, এভাবে কিভাবে এই 12 দিনকে 12 দিনে রিভিশন দিব এবং কি কি পয়েন্টসগুলো আমাদেরকে রিভিশন দেওয়ার সময় বেশি খেয়াল রাখতে হবে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে, আজকে সেটাই হচ্ছে ক্লাসে বলবো। সো ওয়েলকাম টু দ্য সাজেশন ক্লাস। প্রথমে জিকে নিয়ে শুরু করি, যেহেতু জিকেতে আমাদের অনেক কিছুই কভার হয়ে গেছে, আমরা মোটামুটি জানি কি কি পড়তে হবে, আমাদের আইডিয়া আছে। সো এজন্য আমরা জিকে নিয়ে স্টার্ট করি, কারণ জিকেতে আমাদের যে ভয়টা ছিল আন্তর্জাতিক অ্যাড হয়েছে কি হবে না হবে, ওই ভয়টা কিন্তু আমরা অনেকটাই উতরিয়ে এসেছি। এখন আমাদের হাতে আজকে হচ্ছে তারিখ কত? আজকে 5 তারিখ, তাই না? 5 তারিখ থেকে যদি আমি চিন্তা করি 16 তারিখ, তাহলে 16 তারিখ আর 5 তারিখের মধ্যে যে ডিফারেন্স, মানে 12 দিনও না, ধরতে গেলে 11 দিন ধরি, হ্যাঁ, একদিন তো এমনি আজকে দিনটাতে এমনিই চলে যাবে। তো 11 দিনে আমরা কিভাবে, বা 10 দিনে আমরা কিভাবে জিকে আর ইংলিশ কি কি পয়েন্টগুলো পড়বো, কি কি টপিকগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আমরা আজকে সেটাই দেখবো। সো ফার্স্টে আমি একটু জিকেটা বলি যে কি কি জিনিস আমার কাছে মনে হয় কোনখান থেকে প্রশ্ন আসতে পারে বা কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। আমাদের সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রশ্নে মানে মান থাকে 10টা প্রশ্ন থাকে। এবং এর আগে একটু একটু বলে নেই যে কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় 100তে 100 পায় না। 100তে 100 কেন পায় না? এর একটা বড় কারণ হচ্ছে জিকে, এবং এবারে আরো বড় কারণ হয়ে যাবে জিকে, যে 100তে 100 কেউ পাবে না, কারণ আন্তর্জাতিক অ্যাড হয়েছে এবং কখনোই পায় নাই। এটারও একটা অন্যতম কারণ হচ্ছে জিকেতে কখনোই 10-এ 10 পাওয়া হয় না, কারণ এত ভাস্ট সিলেবাস। তাহলে আমরা কি করবো আপু? 10-এ 10 তো পাবো না, তো আমরা কি বসে থাকবো? না, আমরা এই জিকের 10-এ যদি চোখ বন্ধ করে তুমি 6 থেকে 8 নাম্বার ক্যারি করতে পারো, তোমার শুধু চান্স না, ভালো জায়গায় চান্স হবে। আবার বলছি, 6 থেকে 8 নাম্বার ক্যারি করলে খুব ভালো মেডিকেলে তোমার চান্স সম্ভব। আরেকটা জিনিস, ফার্স্ট টাইমাররা আমাকে অনেকে নক দিয়ে বলছে যে আপু, সেকেন্ড টাইমারদের তো এবারে নাম্বারও কম কাটছে, সেকেন্ড টাইমার তো এবার প্রচুর চান্স পাবে। হ্যাঁ, এবার সেকেন্ড টাইমার চান্স বেশি পেতে পারে, কিন্তু সেটা জিকের জন্য হবে না। মানে জিকে জিনিসটা কিন্তু সেমই, তোমরা যখন থেকে শুনেছো আন্তর্জাতিক অ্যাড হয়েছে, ওরাও তখন থেকেই শুনেছে। এবং আন্তর্জাতিক অ্যাড কি রিসেন্টলি করেছে, তাই না? বেশি দিন হয় নাই আন্তর্জাতিক অ্যাড করেছে। সো দ্যাট মিনস এক্ষেত্রে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার বলে কোনো কথা নাই। এক্ষেত্রে যে সে যতটুকুন প্রিপারেশন নিতে পেরেছে, তুমিও ততটুকুন প্রিপারেশন নিতে পেরেছো। সো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারের ক্ষেত্রে যদি তাদের নাম্বার যেহেতু কম, তাদের চান্স বেশি হলেও জিকের জন্য তাদের চান্স বাড়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে আমার যে টপিক জিকে আর ইংলিশ, এখানে তোমরা নির্দ্বিধায় চিন্তা করতে পারো যে যেভাবে যেভাবে তোমার যে সবাই একই, সহজ কথা, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার দুইজনই একই। এখন আসি আমরা টপিকগুলো থেকে কিভাবে আমার মতে প্রশ্ন আসতে পারে। আন্তর্জাতিক অ্যাড করেছে মানে এখান থেকে খালি একটা প্রশ্ন তো দিবে না, অবশ্যই বেশি প্রশ্ন দিবে। আবার এত বেশি প্রশ্নও দিবে না যার কারণে 2 মাসে স্টুডেন্টরা প্রিপারেশন নিতে না পেরে একদম উল্টাপাল্টা হয়ে যাবে। সো দ্যাট মিনস আন্তর্জাতিক থেকে 3 থেকে 5, এর বেশি প্রশ্ন আসবে না। আবার বলছি, আন্তর্জাতিক থেকে 3 থেকে 5 আসার সম্ভাবনা। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে তাহলে 5 থেকে 7। ঠিক আছে, বাংলাদেশ বিষয়াবলী এখন একটু এগিয়ে। এখন আসি যে আপু, বাংলাদেশ তো 2টা পার্ট, একটা হচ্ছে আমরা সবসময় যেটা পড়ে আসতেছি বা গত 3 মাস যেটা পড়েছি, আরেকটা হচ্ছে যে রিসেন্ট যে সাম্প্রতিক। আপনার কি মনে হয়, যেহেতু এবারের একটা অনেক বড় বিপ্লব এসছে, অনেকগুলো ঘটনা নতুন ঘটেছে, আগের যে সিস্টেম ছিল যে বঙ্গবন্ধু থেকে বেশিরভাগ প্রশ্ন আসতো, সেরকম কিছুও হচ্ছে না, তার মানে অবশ্যই সাম্প্রতিক থেকে একটা ভালো নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার, মানে ভালো নাম্বারের একটা কমন পড়বে। সেটা বোধ সাম্প্রতিক মানে বাংলাদেশ আন্তর্জাতিক 2টা থেকে ভালো নাম্বারের কোয়েশ্চেন কমন পড়বে। তো আমার যেটা ধারণা, আন্তর্জাতিক
সাম্প্রতিক এবং আন্তর্জাতিক বিশ্ব পরিচিতি, এই দুইটার মধ্যে 2-2 হইতে পারে, 2-2 হইতে পারে। হ্যাঁ, আর মানে বা একটা প্রশ্ন আসতে পারে বিশ্ব পরিচিতি থেকে অথবা সাম্প্রতিক থেকে, মানে দুইটা 1 থেকে 2টা কোয়েশ্চেন করে আসবেই বিশ্ব পরিচিতি আর সাম্প্রতিক। আর বাংলাদেশের বাকি অংশ এবং সাম্প্রতিকের মধ্যে আমার খুব খুব করে মনে হচ্ছে এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন কমন পড়বে। 3টা মানে বুঝতেছো, এই যে আমি গতকালকে একটা 1.5 ঘন্টার ক্লাস দিলাম, ওই 1.5 ঘন্টার ক্লাসে 2 আর 2 4 বা আপু বললাম এখানে 3টাও হইতে পারে, তার মানে 4 থেকে 5টা প্রশ্ন একটা 1.5 ঘন্টার ক্লাসেই কমন পড়ে যাবে। সম্ভব, কারণ এখন আমাদের দেশে একটা বড় বিপ্লব আসছে। সো রিসেন্ট ঘটনাগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো 2 থেকে 3 ধরি, আর বাংলাদেশের বাকি যে অংশ সেখান থেকে আগেন 3টা প্রশ্ন আসতে পারে, 3 থেকে 4 ধরলাম বা 2 থেকে 4 ধরি, যেটাই ধরি। সো আমরা কিন্তু ইম্পর্টেন্স বুঝতেছি, আমরা 3 মাস ধরে যা পড়ছি সেটা হচ্ছে 3 থেকে 4, আর বাকি যে অংশগুলা এগুলা হচ্ছে রিসেন্ট। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার বলেও কোনো কথা নাই। আবার যেসব স্টুডেন্টরা অনেক বেশি হচ্ছে আগে থেকে পড়াশোনা শুরু করে এখন তাদের রেসে আর সম্ভব হইতেছে না, বা লাস্ট 1-2 মাস তারা পড়াশোনা করে নাই, তারা কিন্তু মারা খাবে এবারে। তারা কিন্তু মারা খাবে এবারে। কেন মারা খাবে? কারণ লাস্টের এই 1 মাসের পড়াটা খুব ভাইটাল ছিল। দেখো লাস্টের 1 মাসে আপু এখন সাজেশন ক্লাস দিচ্ছি, এর আগে প্রায় 1 মাস আগে আপুর হচ্ছে আন্তর্জাতিকে 15টা ক্লাস স্টার্ট হয়েছে, গতকালকে সাম্প্রতিক ক্লাস হয়েছে। মানে 1 মাসে যারা জিকেটাকে ভালোভাবে গ্র্যাপ করতে পেরেছে এবং লাস্ট 10 দিনও এই গ্র্যাপটা ধরে রাখতে পারবে, তাদের মোটামুটি এখান থেকে 8 পাওয়া কোনো বড় ব্যাপার হবে না। 8 মানে তো বুঝতেছই যে জিকেতে আমি বললাম জিকের জন্য 100তে মানুষ হচ্ছে 92, 93, 94, কারণ জিকেতে অনেক কম নাম্বার পায়। সেখানে গিয়ে এই জিকেতেই 8 চলে আসা মানে খুব ভালো মেডিকেলে সম্ভব, টপ করা সম্ভব। আচ্ছা, এখন চলে আসি, তাহলে আপু তো বুঝাতে পেরেছি তোমাদেরকে যে কোন জায়গায় কিরকম ইম্পর্টেন্স, তাই না? এখন আমাদের পড়াটাকে আমরা একটু গুছাই। এই যে বললাম বাংলাদেশের পরিচিতি থেকে যে 3 থেকে 4টা প্রশ্ন কমন আসবে, হ্যাঁ, বা আসতে পারে, তাহলে আমার যে সাজেশন বুক সেটা খেয়াল করো। এখন আপু তাহলে এই 3 থেকে 4-এর জন্য কিভাবে পড়বো? 3 থেকে 4-এর জন্য এখন যেহেতু পরীক্ষা খুব নিকটে, খুবই নিকটে, তোমাদের কি অনেক কিছু পড়ার সময় আছে? সেটা কিন্তু নেই। তাহলে আমরা কি করব? আমাদের খেয়াল করতে হবে যে কি কি জিনিস পড়তে পারবো, কি কি জিনিস পড়তে পারবো না। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে বিগত 10 বছরের মেডিকেল পরীক্ষার প্রশ্ন বাংলাদেশের জন্য, প্লাস বিগত 10 বছরের ডেন্টাল পরীক্ষার প্রশ্ন বাংলাদেশের জন্য, প্লাস বিগত 10 বছরের বিসিএস প্রশ্ন বোথ বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য। এটা হচ্ছে বাংলাদেশ, সাথে এই 3টা পয়েন্টের সাথে যেহেতু আন্তর্জাতিক অ্যাড হয়েছে, আমাদের এখানে আরেকটা পয়েন্ট হবে যে বিগত 10 বছর আসা মেডিকেল আন্তর্জাতিক, এই জিনিসটা অ্যাড হয়ে যাবে, যেটা তোমার মোটামুটি বিসিএস পড়লেই কভার হয়ে যাচ্ছে। সো বিসিএস এর 10 বছর বা 15 বছর তো পড়বাই। তো এই জিনিসটা কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে। তাহলে আজকে কি আর 11 দিন আছে, ধরলাম 10 দিন, লাস্ট 2 দিন তো অন্য কিছু রিভিশন দিব, ধরলাম 10 দিন। তাহলে আমার কাজ হবে আজকে থেকে, ঠিক আছে, এই 10 দিন ধরে প্রতি মেডিকেলের 1টা বছর প্রশ্ন সলভ, ডেন্টাল 1টা বছর প্রশ্ন সলভ, বিসিএস 1টা বছর প্রশ্ন সলভ, আন্তর্জাতিক বলছি মেডিকেল 1টা বছর সেটার প্রশ্ন সলভ, চুপ করে এভাবে প্রশ্ন সলভ করব। অথবা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আন্তর্জাতিক থেকে আমার যে সাজেশন ক্লাসগুলো আছে, মানে আমার যে 15টা ক্লাস আছে, ওই 15টা ক্লাসের যেই প্রত্যেকটার পিডিএফ এবং সাথে কিন্তু বিসিএস এর মেডিকেলের কোয়েশ্চেন দিয়ে দিয়েছি টপিক ওয়াইজ, সেরকম করেও টপিক ওয়াইজ কোয়েশ্চেন করে ক্লাস করে কোয়েশ্চেন দেখতে পারো। তাহলে 15টা প্রথম 5 দিন 2টা করে দেখলা, পরের 5 দিন 1টা করে দেখলা, তাইলেই হয়ে যাবে। তাহলে 10 দিনে তোমার এটা হচ্ছে প্র্যাকটিস বললাম, এটা কি বললাম? প্র্যাকটিস বললাম। সাথে
প্র্যাকটিসটা করতে 10টা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 10টা করতে কয় মিনিট লাগা উচিত? তোমরা কিন্তু এগুলো পড়ে আসছো, 5 মিনিটের বেশি লাগবে। ডেন্টাল 10টা করতে 5 মিনিটের বেশি লাগবে। বিসিএস 10টা করতে, সরি, ডেন্টাল 1টা বছর করতে 5 মিনিটের বেশি লাগবে। বিসিএস 1টা বছর করতে 5 মিনিট। মানে সর্বোচ্চ প্র্যাকটিসের জন্য তুমি জিকেতে প্রতিদিন 15 থেকে 20 মিনিট দিলেই চলবে। প্র্যাকটিসের জন্য আমি আবার বলছি, প্র্যাকটিসের জন্য, কারণ প্রতিদিন তো তোমাকে 1 ঘন্টা জিকে পড়তে হবে। যেহেতু জিকে রিসেন্ট তথ্য বেশি, তাহলে 1 ঘন্টা তো পড়তে হবে। তাহলে আধা ঘন্টাও না, 20 মিনিট মনে করো আমি প্র্যাকটিস করলাম। কিভাবে করব? এই 3টা জিনিস করলাম, আর আন্তর্জাতিকের জন্য আপুর দুইটা ক্লাসের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো একটু দেখে ফেলি, অথবা একটা ক্লাসের লাস্ট 10 বছরে মেডিকেলে যা আসছে সেটা একটু দেখে ফেলি চট করে। এটা করলে তোমার 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে প্র্যাকটিসে সময় লাগবে কতক্ষণ? তাহলে 20 মিনিট থেকে 25 মিনিট। তাহলে আমাদের বাংলাদেশের বিষয় বলি আর আন্তর্জাতিক বলি, আমরা প্র্যাকটিসের জন্য সময় রাখলাম কতক্ষণ? 20 থেকে 25 মিনিট। আমি পরে লিখে দিব যে আমি কোনটার জন্য কতক্ষণ সময় রাখলাম। তারপরে আসি সাজেশন ক্লাস, যেহেতু আমাকে সাজেশন দিতে হবে, তাই না, যে আপু কোন জায়গা থেকে কি কি পড়তে হবে, বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। চলে যাই টপিকে। তো টপিকের মধ্যে ফার্স্টে যে সাম্প্রতিক, আমি একটাই কথা বলবো ভাই, আমার সাম্প্রতিকের ক্লাসটা দেখিও। যারা দেখো নাই দেখিও। আমি আর সাম্প্রতিক রিলেটেড কোনো সাজেশনই বলতে চাই না, কিন্তু না বললে তো স্টুডেন্টরা রাগ করবে, তাই একটু চট করে বলি। আমি যেগুলো ক্লাসে তোমাদের এই মাত্র 1.5 ঘন্টার ক্লাসে যা যা পড়িয়েছি সেটাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লব, এখান থেকে একটা প্রশ্ন আসা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, কালকে তো বারবার বলেছি ইউনুসের পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। নবগঠিত সংসদ, ওই যে ওইটাই, তত্ত্বাবধায়ক সরকার আর কি। এই 3টা টপিক থেকে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন কিন্তু এখান থেকেই চলে আসতে পারে। চিকিৎসা ব্যবস্থায় কিছু জিনিস পড়িয়েছি আপু, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সাম্প্রতিক দুর্যোগ, ওই যে বন্যা পড়িয়েছি, 2টা প্রাকৃতিক দুর্যোগ পড়িয়েছি, দানা আর রেমাল, তাই না। তারপর জিআই পণ্য থেকে একটা লাইন বলেছি, ওইটাই লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেনলি আন্তর্জাতিকের পড়িয়েছি, তাও তো পড়িয়েছি, যেটুক পড়িয়েছি ওইটাই চলবে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, সুলতানাস ড্রিম, কত তারিখে এটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হয়েছে, বাতিলকৃত দিবস যে 8টা, স্বাধীনতা পুরস্কার আর 21শে পদক, এটা আমার সাজেশন বইতেই আছে, সেখান থেকে এক নজর দেখে নিও। আমার ধারণা পুরস্কার থেকে প্রশ্ন আসলে এবারে নোবেল থেকে আসবে, তারপরেও এটা একটু রিডিং দিয়ে দিও। এখান থেকে প্রশ্ন আসলেও রিসেন্ট, মানে ধরো চিকিৎসা শাস্ত্রে কে পেয়েছে? ডাক্তার হরিশঙ্কর দাস। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছে মোবারক আহমদ খান কিন্তু সোনালী যে ব্যাগ করে, মানে পাটের সোনালী ব্যাগ করে, এবং পলিথিনের ব্যবহার তিনি কমাচ্ছেন। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এ কারণে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং চিকিৎসা থেকে পাইলো এটা একটু দেখে নিলে চট করে। এখান থেকে তোমার ওই যে বললামই তো, এখন তো মুক্তিযুদ্ধ রিলেটেড জিনিস কম, তো স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এগুলো একটু কমে গেছে গুরুত্ব আর কি। তারপরে এখানেও একটু চট করে একটা রিডিং দিয়ে দিলা। এই 2টা কিন্তু আমি এটা সাজেশন বইয়েই এনেছি, তো আলাদা করে তোমার আর এই 2টা আমারটাতে না থাকলেও পড়ার দরকার নাই। এমনিও সাম্প্রতিকের জন্য এটা একটু কম ইম্পর্টেন্ট, নোবেল বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো তো তোমাদেরকে আমি বলেছি। তাহলে এর সাথে আপু যেগুলো পড়ানো হয়েছে, 1.5 ঘন্টার একটা ক্লাস, বোধ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক, সেটা দেখে ফেলবা। বাস, আমি আর এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না অতিরিক্ত। বাংলাদেশ বিষয় বলি, যেখান থেকে বললাম যে 3-4টা প্রশ্ন আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে, মানে 3টা হাইয়েস্ট আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি থেকে আপু কি কি পড়তে হবে? পরিচিতিতে অনেক কিছু আছে। পরিচিতির জন্য সবচাইতে ইম্পর্টেন্ট আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, একদম খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপু কিন্তু ছোট্ট করে
গতকালকে সাম্প্রতিক ক্লাসে সাম্প্রতিকে আন্তর্জাতিকে কি কি করেছে বাংলাদেশ সেটা অ্যাড করেছি। আর এছাড়াও বাংলাদেশ যে জাতিসংঘের সাথে কবে যুক্ত হয়, কমনওয়েলথের সাথে কবে যুক্ত হয়, তারপর হচ্ছে কততম সদস্য তাদের, তারপর IMF, ILO, অনেক কিছু, WHO, ইউনেস্কো, এগুলা একটু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বা ঢাকাতে কোন কোন সদর দপ্তর আছে এগুলো একটু লাগবে। এটা আমি তো তোমাদেরকে বাংলাদেশ ক্লাসে আমার সাথে যারা ক্লাস করেছো বাংলাদেশ ক্লাসে পড়ানো হয়েছে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে, BCS এও আসছে, মেডিকেলেও আসছে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসই বেশি ইম্পর্টেন্ট। আর এছাড়া আমি যে লাস্টে সাম্প্রতিকের ক্লাসেও কয়েকটা অন্যান্য ব্যক্তি আনছি, সেটা একটু দেখে নিতে পারো। চিকিৎসা ব্যবস্থা, এটা তো ইম্পর্টেন্টই। কেন? কারণ চিকিৎসা ব্যবস্থাতে যারা কাজ করে, তুমি একটা চিকিৎসার লাইনের পরীক্ষা দিচ্ছ, অবশ্যই সেটা ইম্পর্টেন্ট হয়েই যাবে। আচ্ছা, ভাস্কর্যটা খুব ইম্পর্টেন্ট। ভাস্কর্যটা ইম্পর্টেন্ট কেন? কারণ ভাস্কর্য স্থাপত্য থেকে মেডিকেলে প্রতি বছরই দেখা যায় যে একটা আবার 2020-এ না কোন বছরে 3টা প্রশ্ন আসছে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। এছাড়া বাংলাদেশের সামান্য পরিচিতি, যেমন ছোট বড় অঞ্চলে যে এই ছকটা খুব ইম্পর্টেন্ট, ছোট বড় অঞ্চল কি কি আছে। এছাড়া হচ্ছে তোমার এই যে স্থাপত্য ভাস্কর্য, তো বললামই স্থাপত্য ভাস্কর্য ইম্পর্টেন্ট। আমি এখানে জাস্ট একটু এক্সাম্পল দিয়ে 2টা ছক আনছি এই বইয়ের মধ্যে, প্লাস আপু ক্লাসে তো পড়িয়েছি তোমাদেরকে, এখানেও টপিকগুলো সব লেখা আছে। এই টপিকগুলোর মধ্যেও আপু আবার শর্ট করতেছি। বলো আপুরে কি করা উচিত? মোটামুটি বাংলাদেশের পরিচিতির যে অঞ্চলগুলো, তারপরে সীমান্তবর্তী অঞ্চল কোনটার সাথে কি, এই রিলেটেড তথ্য আপুর বইয়ের প্রথম 4-5 পেজ মনে হয় হাইয়েস্ট। ঠিক আছে, তারপর গেল হচ্ছে একটু দাগিয়ে নেই। তো এই গেল মোটামুটি স্থাপত্য ভাস্কর্য, তো বললামই এটা লাগবে। অ্যান্ড হচ্ছে তোমার এইগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি। বৈদেশিক বাণিজ্য, সাম্প্রতিক ক্লাসে যেটুকুন বাণিজ্য ব্যবস্থা পড়াইছি ওইটা পড়লেই চলবে, আলাদা আগেরগুলা পড়ার দরকার নাই। আর এরপরে আসি ইতিহাস। এখন দেখো ইতিহাস কিন্তু তোমার আগে যেরকম একটা প্রশ্ন এখান থেকে মানে আসতোই, আমার ধারণা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এখান থেকে ভাষা আন্দোলন প্লাস মুক্তিযুদ্ধ থেকে একটা আসতে পারে, ইতিহাস থেকে একটা আসতে পারে, আর বাংলাদেশের পরিচিতি থেকে একটা আসতে পারে, অথবা ইতিহাস স্কিপও হইতে পারে এবারে, কারণ টপিক অনেক আছে, ইতিহাসটা চাইলে স্কিপও হইতে পারে। তো আমাকে ইতিহাস থেকে পড়তে হবে কোন কোন অংশগুলা। সবার প্রথমে প্রাচীন জনপদ। প্রাচীন জনপদটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এই যে পুন্ড্র হচ্ছে মহাস্থানগড়ের প্রাচীন জনপদ কোনটা ছিল? পুন্ড্র। সবচেয়ে প্রাচীন জনপদ কি? পুন্ড্র। তারপরে হচ্ছে গিয়ে ঢাকা কোনখান থেকে আসছে? বঙ্গ। এইরকম টাইপের কিছু প্রশ্ন কিন্তু চলে আসে, যার কারণে আমার প্রাচীন জনপদটা লাগবে। মুসলিম শাসন, মুসলিম ভারত, বাংলায় আসা পর্যটক, এইখান থেকেও প্রশ্ন হতে পারে। আর লাস্টে ইংরেজরা আসছে, ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হলো, যেমন তিতুমিরের আন্দোলন, এগুলাও লাগবে। বিভিন্ন ব্যক্তি যে বিভিন্ন কাজ করছে, এই যে হাজী মোহাম্মদ মুহসিনের বাড়ি কোথায়? হুগলিতে, এটাও কিন্তু মেডিকেলের আসা প্রশ্ন। সো তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা রাখে, রাজা রামমোহন রায় সতীদা প্রথা রহিতকরণে ভূমিকা রাখে। দুইজনের 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আলিগড় আন্দোলনের জনককে সৈয়দ আহমদ খান, এই ব্যক্তিত্বগুলা লাগবে। অর্থাৎ আমার যে ব্রিটিশ বিরোধী বিভিন্ন মানুষের অবদান এবং আন্দোলন আছে সেটা লাগবে, প্রাচীন জনপদ লাগবে, মানে আমি কিন্তু 1, 2, 3, 4 মানে আমি সর্বোচ্চ 5টা ছক বলতেছি। আমার বইয়ে এরকম 5টা ছক আছে, তো 5টা ছক কিন্তু আমি বলতেছি। তাহলে আমার দেখো, আমি বাংলাদেশ পড়তে আমার মনে করো আধা ঘন্টা লাগলো, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলতেছি। একদিন চুপ করে বাংলাদেশের বিষয়বলিটা পড়ে নিলাম, একদিন চুপ করে ইতিহাসটা পড়ে নিলাম, আরেক দিন চুপ করে ভাষা আন্দোলন থেকে তো বেশি কিছু নাই, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ যেহেতু এবারে কম ইম্পর্টেন্ট, এই 2টা টপিক একদিন পড়ে ফেললাম। তাহলে আধা ঘন্টা মানে 20 থেকে 25 মিনিট প্র্যাকটিস, 30 থেকে 35 মিনিট একটা করে টপিক। আমার কিন্তু 10 দিনে একটা ভেরি ফাইন রিভিশন হয়ে যাবে, খুবই সুন্দর গুছানো রিভিশন হয়ে যাবে। 3 নম্বর দিনে আমি কি করব? বাংলাদেশের ভাষা আন্দোলন যেটা,
সেখান থেকে কি কি পড়তে হবে দেখো, সেখানে যে দুটো ছক লাগবে ওই দুটো ছকও আপু কিন্তু নিয়ে আসছি। একুশের যা কিছু প্রথম, একুশের যা কিছু প্রথম, এই যে এই ছকটা লাগবে। যার এগুলো তো আমরা পড়েছি, এগুলো পড়তে কি অনেক বেশি সময় লাগা উচিত? উচিত না যদিও। তারপর দেখো বিভিন্ন স্থাপনা আছে, ওই যে ওই স্থাপনার মধ্যে বাংলাদেশের জন্য স্থাপনা পড়তে যাবে না, তখনই এগুলোও কভার হয়ে যাবে। আর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখান থেকে তো মেডিকেলে প্রশ্ন হয়েছেই। উর্দুকে যে কতবার রাষ্ট্রভাষা ঘোষণা করে, এটা কিন্তু আমি এটা একটা ছন্দ দিয়ে পড়িয়েছি না আপু? ছন্দটা মনে রাখলে দেখবা একটা ছন্দ দিয়ে একদম হচ্ছে গিয়ে প্রত্যেকের কোথায় করছে আর কে করেছে ঘোষণাটা যে উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা, এগুলো কিন্তু হয়ে যাবে ক্লিয়ার। তো ভাষা আন্দোলন থেকে দুইটা তিনটা ছক, আর মুক্তিযুদ্ধ, যেহেতু মুক্তিযুদ্ধের অনেক কিছু আমরা আগে সবসময় পড়ে আসতাম, মুক্তিযুদ্ধের এখন এত কিছু লাগবেই না। লাগবে কি জানো? উল্টা, মানে যেগুলো আগে একটু কম ইম্পর্টেন্ট ছিল এখন লাগবে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন সেক্টর কমান্ডার, ব্রিগেড ফোর্স, জেড ফোর্স, জিয়াউর রহমানের ফোর্স, আমরা জিয়াউর রহমান থেকে প্রশ্ন আসবে না ধরে একেবারেই বাদ দিয়ে দিতাম। বীরশ্রেষ্ঠরা, নারীদের অবদান, বিদেশিদের অবদান, যেহেতু বিদেশি আন্তর্জাতিক অ্যাড হয়েছে, বিদেশিদের অবদানটা গুরুত্বপূর্ণ, যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এবং লাস্টে হচ্ছে বিভিন্ন দিবস, আমাদের যে বিভিন্ন দিবস আছে সেটা গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবিতা, গল্প, এটা গুরুত্বপূর্ণ। তাহলে 1 2 3 4 5 6 আর 7, আমার বইয়ের টোটাল 7টা ছক আছে। আমি জাস্ট 7টা ছক দাগাইছি, আমি কিন্তু আমার বইয়ে বেশিরভাগই ছক আকারে, তোমরা যারা আমার বই পড়ছো দেখছো, জাস্ট এরকম 7টা ছক আছে। এবং ওই 7টা ছকই এখানে আমি আমার নিচে একটা এখানে ছন্দ আছে, এই 7টা ছকের জন্য মনে হয় 3টা না 4টা ছন্দই আছে। সো এগুলো একটু লাগবে, এই 7টা ছক পড়তে আশা করি তোমার বেশি সময় লাগবে না। তাহলে আমি প্রথম দিন কি করব, বাংলাদেশটাকে একটু রিভিশন দিব, আধা ঘন্টা হোক 45 মিনিট হোক, যা হওয়ার হোক। দ্বিতীয় দিন ইতিহাস সাথে ভাষা আন্দোলনের যে 2টা 3টা ছক আছে সেটা রিভিশন দিব। তৃতীয় দিন মুক্তিযুদ্ধের যা বাকি আছে সেটা রিভিশন দিব। আমার 3 দিনে বাংলাদেশ কিন্তু কভার হয়ে গেল, 3 দিনে আমার বাংলাদেশটা কভার হয়ে গেল। এরপর সাম্প্রতিকের ক্লাস, 2টা সাম্প্রতিক পুরা 1.5 ঘন্টার একটা ক্লাসে শেষ। ওই 2টা সাম্প্রতিক এর ভালো মতো আদ্যপান্ত পড়তে একটা ঘন্টা তো মিনিমাম লাগবে। সো এটা গেল গা একদিন, তো 4 দিন ওভার। আর এবার চলে আসি আন্তর্জাতিক। যেহেতু আপু বলতেছি যে আন্তর্জাতিকের এই বিশ্ব পরিচিতি পার্টটা থেকে মোটামুটি প্রশ্ন আসতে পারে, 2টা আসতে পারে প্রশ্ন, বা দুইটা আসলো, বা 3টা আসলো, বা একটাও আসতে পারে। আসলো, এখন আমার তাহলে এটা পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, পড়া তো উচিত। তাহলে চলো আমরা এই যে আমি 15টা ক্লাস নিয়েছি, আমি সেখান থেকে কি কি টপিক বেশি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। নিচ থেকে শুরু করি। শিক্ষা চিকিৎসা আমি সাম্প্রতিক ক্লাসে পড়াই দিছি, ওইটুকুন ছাড়া এক্সট্রা লাগবে না। অন্যান্যতে আপু উপনিবেশ পড়িয়েছি, উপনিবেশটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্যান্যগুলোর মধ্যে আমি জাস্ট উপনিবেশ পড়িয়েছি, উপনিবেশটা লাগবে। এবং সাথে কিছু প্রোটোকল পড়াইছি, 2-3টা প্রোটোকল লাগবে। কি ওটা প্রোটোকল কি, তারপরে হচ্ছে জেনেভা কনভেনশন, এই প্রোটোকল 2-3টা, উপনিবেশ। অন্যান্য থেকে এটুক লাগবে। শিক্ষা চিকিৎসা কিন্তু আমি আগে সাম্প্রতিকে পড়ায় ফেলছি, লাগবে না। এবারে খেলাধুলা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের খেলাধুলা পার্টটাও ইম্পর্টেন্ট, মানে যেটা সাম্প্রতিকে পড়ায় ফেলছি। আন্তর্জাতিকের যে খেলাধুলা সাম্প্রতিক হয়েছে সেটাও ইম্পর্টেন্ট। খেলাধুলা পড়িয়ে ফেলেছি, পুরস্কার সাম্প্রতিক ক্লাসে পুরস্কারটাও পড়িয়ে ফেলেছি। তাহলে এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিবস। নির্বাচন সাম্প্রতিক ক্লাসে পড়ায় ফেলছি, একই কথা আমি 2বার বলতে চাচ্ছি না। বিচার ব্যবস্থা যেটা পড়ানো হয়েছে ওইটাই। অর্থনীতি, ব্যাংক নট দ্যাট ইম্পর্টেন্ট, মানে এখান থেকে যা পড়ছো, নির্বাচনটা মাস্ট পড়বা। কেন যেন মনে হইতেছে নির্বাচন থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যেহেতু এই নির্বাচনটা কি আমাদের বাঙালিও কিন্তু অনেকে নির্বাচনে ভূমিকা রাখছে, আমি কিন্তু সেটাও কিন্তু দিয়েছি, খেয়াল করতে হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্পদ, সভ্যতা, সংস্কৃতি,
সভ্যতাটা অবশ্যই দেখবা। এই সভ্যতা আমি ইতিহাসের ক্লাসেও পড়াই, এই সভ্যতা আমি আন্তর্জাতিকের ক্লাসেও পড়িয়েছি, সো এটা কিন্তু লাগবে। সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস জাতিসংঘ, 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 জাতিসংঘ। আমি দেখলাম তোমরা আমার দুর্যোগ বিরোধের ক্লাসটা খুব কম করছো, বিরোধ যুদ্ধ এটার ক্লাসটা কম করছো, আর জাতিসংঘের ক্লাসটাও তুলনামূলক কম করছো। কেন কম করেছো আমি বুঝতে পারছি, কারণ এই দুটা ক্লাস সবচেয়ে বড়, বাট এই দুটা ক্লাস হচ্ছে সবচেয়ে ভাইটাল। এই দুইটা না, তিনটা বলবো, 9, 10, 11 সবচেয়ে ভাইটাল। কারণ যে কোনো সংস্থা সংগঠন থেকে একটা প্রশ্ন হবেই। যদি এখান থেকে একটা প্রশ্ন আসে, মনে করো একটা প্রশ্ন, আমার ধারণা সংস্থা সদর দপ্তর থেকে আসবে, আমার ধারণা। সো এই তিনটা ক্লাস 20 মিনিট হোক, অনেকেই করো নাই দেখলাম, দরকার হলে 1.5x দিয়ে করবা। দরকার হইলে আমার ক্লাস যদি মনে হয় 20 মিনিট আপু অনেক বড়, 1.5x, 2x, যার যা মনে হয় 1.5, 2x দিয়ে দেখতে 10 থেকে 12 মিনিট লাগবে। এরটুক তো দিতেই পারবা, তাই না? তারপর দেখো সংস্থা আর চুক্তি। এখানে হচ্ছে চুক্তিটা একটু, কয়েকটা চুক্তি আছে যেগুলো একটু লাগে। ওই চুক্তিগুলো ঘুরাই ফিরাই আবার বিরোধ যুদ্ধেও পড়া লাগে, ওই চুক্তিগুলো ঘুরাই ফিরাই আবার প্রোটোকলেও পড়া লাগে। চুক্তিগুলো কিন্তু বারবারই পড়া হচ্ছে, কিন্তু এটা লাগবেও। হ্যাঁ, তারপরে আমরা একটু বৃহত্তম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যারা একদমই মানে লাস্ট টাইপের সাজেশন। ক্লাস সবগুলাই ইম্পর্টেন্ট, কিন্তু লাস্ট সাজেশনের জন্য এগুলো তাও স্কিপ করতে পারো। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে 2 থেকে 7, কিন্তু কোনটা আসবে এটা বলা খুব টাফ, খুবই টাফ। কিন্তু সেক্ষেত্রে আমাকে পড়তে হবে যেটা একেবারেই বাদ দেওয়া যাবে না, যদি বলি প্রণালী। প্রণালী থেকে প্রশ্ন কিন্তু হয়েছে, এবং প্রণালী খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। প্রণালীর সাথে কয়েকটা খাল জড়িত, যেমন সুয়েজ খাল, পানামা খাল। তো প্রণালীটা খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ সীমারেখা আর অঞ্চল আছে কিছু, সেটা আপু যেগুলো পড়িয়েছি এটা একটু দেখতে হবে। এবং লাস্ট বলবো, কিছু দেশের পুরাতন বর্তমান নাম, এখান থেকেও প্রশ্ন আসছে। যেগুলা একদম দাগাই দিচ্ছি ওগুলা দেখতেই হবে। আমি তো ক্লাসে বলেছি যে পারলে এই প্রত্যেকটা ক্লাস করো। আমি কাউন্ট করে দেখছি, আমার পুরাটা 15টা ক্লাস মিলায়ে 5 ঘন্টার মতো ক্লাস। যদি তুমি 2x দিয়েও দেখো 2.5 ঘন্টা, অর্থাৎ 2টা ক্লাস। মানে আমি যদি চাই আমি 2টা ক্লাসে ভাগ করতে পারবো, 1.5 ঘন্টার 2টা ক্লাস, 1.5, 3 ঘন্টা বাস। এই যে সাম্প্রতিকের মতো 2টা ক্লাস, 15টা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ টোটাল সময় 5 ঘন্টায় পুরা 15টা ক্লাসের। তারপরও অনেকে করো না, দুঃখ পাই। কিন্তু এই যে দেখো পরিচিতি, মহাদেশ, মহাসাগর, এখান থেকে জাস্ট বিসিএস এর কোয়েশ্চেন গুলা পড়লেই হবে, বিসিএস, এক্সট্রা লাগবে না। পুরাতন বর্তমান নাম আপু যেগুলো দাগাই দিছি ওগুলা। তো এই গেল আমার ইম্পর্টেন্স। এখান থেকে যদি প্রশ্ন আসে, আমার খুব মনে হচ্ছে নির্বাচন থেকে একটা আসতে পারে, নোবেল পুরস্কার, পুরস্কার থেকে একটা আসতে পারে, আসার চান্স আছে। তারপর হচ্ছে তোমার জাতিসংঘ বা সংগঠনগুলা থেকে একটা প্রশ্ন আসবে। যুদ্ধ, এখন যুদ্ধ কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে, বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আছেই, সাথে অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে। সো এই যে আমি 4-5টা পয়েন্ট দিলাম, এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন চলে আসতে পারে। তো আমার 9 থেকে 15 পর্যন্ত ক্লাসগুলা একটু ভালো মতো দেখা উচিত। উপরের গুলা থেকেও একটা আসতে পারে, বাট এগুলা বিসিএস দিয়ে কাভার হয়ে যেতে পারে, বাট নিচের গুলা তোমাকে একটু বুঝে পড়তে হবে, অনেক কিছু পড়তে হয়। সো এই ক্লাসগুলা মিস দিও না বাবারা। তাহলে এই গেল আমার বিশ্ব পরিচিতিও শেষ। সাম্প্রতিক আমি আর কি বলবো বলো, দুর্যোগ, যুদ্ধ, নির্বাচন, পুরস্কার, ওই যা আপু 1.5 ঘন্টার একটা ক্লাসে পড়াইছি। তা আমি তোমাদেরকে আরো সুন্দর করে তাহলে একটু বলি যে তোমাদের টাইম, কি রে আমার নোটপ্যাড কাজ করছে না কেন? আচ্ছা, তো তাহলে আমি তোমাদেরকে 10 ডেজের একটা রুটিন বলি। 10 ডেজের রুটিনে জিকে, আমি যেহেতু ফার্স্টে জিকেটা দিয়ে, জিকে সাজেশন দিয়ে স্টার্ট করেছি, সো জিকেটা একটু আগে বলি। জিকেতে
প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা কি হবে? মেডিকেল, ডেন্টাল আর বিসিএস, তার মানে ম্যাথ, ড্যাট, বিসিএস, এখান থেকে প্র্যাকটিস করবা ডেইলি। আমি কিন্তু 10 দিনের ডেইলির হিসাবে বলছি, ডেইলি হিসেবে বলছি। 20 to 25 মিনিটস, তো 30 মিনিটস ধরলাম, 30 মিনিটস ধরলাম, একটু বেশি ধরলাম। আর সাথে প্র্যাকটিস তো গেল, সাথে টপিক। টপিক কিভাবে পড়বো? মনে করো বাংলাদেশ, বাংলাদেশ একদিন, ইতিহাস প্লাস ভাষা আন্দোলন একদিন, মুক্তিযুদ্ধ একদিন, সাম্প্রতিক একদিন। তাহলে কি কি বললাম? বাংলাদেশ একদিন পড়লাম, ইতিহাস ভাষা আন্দোলন, ইতিহাস প্লাস ভাষা আন্দোলনটা একদিন পড়ে ফেললাম, মুক্তিযুদ্ধ একদিন পড়ে ফেললাম, তারপর সাম্প্রতিক একদিন পড়লাম। কয়দিন হলো? 1 2 3 4 দিন। এরপর হচ্ছে তোমার কি বলে, আন্তর্জাতিক। আন্তর্জাতিক যেহেতু আমরা একদমই পড়ি নাই, তো আন্তর্জাতিকের জন্য 3 থেকে 4 দিন। তাহলে টোটাল কতদিন হইল? টোটাল কতদিন হইল? 1 2 3 4 5 6 7, 7 থেকে 8 দিন বলছি। এর মাঝেও তুমি 2 দিন আরো এক্সট্রা পড়ে নিতে পারো। এর মাঝেও 2 দিন তোমার মন চাইলো যে কোনো একটা টপিক আমি ভালো পারি না, আপু তো বলছে এটাতে একদিন, আমার 2 দিন লাগতেছে, ভালো, কারণ আমি তো 10 দিনের হিসাব বলছি, 10 দিনের হিসাবে বলছি। তো তোমার যদি কোনো একটা টপিকে ধরো সাম্প্রতিকের ক্লাসটা একদিন করলাম, আবার পড়ার দিন একদিন রাখলাম, যেহেতু আমি মাত্র কি 1 ঘন্টা পড়বো, আধা থেকে 1 ঘন্টা। তাহলে এখানে এটা ডিপেন্ড করতেছে কার কেমন প্রিপারেশন ছিল আগে সেটার উপরে। তো এজন্য এটা আমি বলবো 30 মিনিট থেকে 1 ঘন্টা। তাহলে বুঝতে পারছি জিনিসটা? আমার কিন্তু বেসিক্যালি 30 মিনিট টু 1 আওয়ার আমার বেসিক্যালি সময় দিতে হবে এই 10 দিনে 1 ঘন্টার মতো। যদি অনেক ভালো প্রিপারেশন থেকে থাকে 1 ঘন্টা সময় দিলে আমি খুবই ঝাঁকানাক একটা রিভিশন প্যাকেজ বানায় ফেলতে পারবো। এরপরে কি করব আপু? এরপরে আরো 2 দিন থাকবে। ওই 2 দিন আমার কাজ হবে কুইক রিভিশন প্র্যাকটিস করা। কুইক রিভিশন মানে হচ্ছে তখন জাস্ট চোখ বুলানো, চোখ বুলানো, চোখ বুলানো। পুরো জিকে হচ্ছে গিয়ে তুমি পুরো জিকে কে বাংলাদেশ আর আন্তর্জাতিক দিয়ে ভাগ করে একদিন বাংলাদেশ পুরোটা জিকে রিভিশন দিবা, একদিন আন্তর্জাতিক রিভিশন দিবা, বাস পরের দিন এক্সাম। আবার চাইলে জিকের জন্য জাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে যতটুকুন রিভিশন দিতে পারো প্রথম দিন দিলা, তারপরে আবার 2 ঘন্টা রেখে পরের দিন আবার 2টা রিভিশন দিলা, তারপরের দিন তো এক্সামে। আমি যে কাজটা করছি, আমি সকালবেলা ঘুম থেকে, আমার এখনো মনে আছে, আমার এক্সাম ছিল 7 তারিখে, 6 তারিখ মানে 5 তারিখ পর্যন্ত তো প্রতিদিনই অল্প অল্প করে জিকে পড়ছি, ইংলিশ জিকে পড়ছি। এরপর পরীক্ষার আগের দিন সকালে উঠে আমি জাস্ট চোখ বুলাইছি, আর কিচ্ছু করি নাই। এমন না যে আমি এই টপিকটা ভালো পারি, এটাতে একটু কম সময় দিই, এটাতে বেশি পারি না, এটাতে বেশি, এরকমও না, জাস্ট চোখ বুলাইছি। আমি জিকের জন্য 1 ঘন্টা রাখছি, ইংলিশের জন্য 1 ঘন্টা রাখছি। সকালবেলা 7টা বাজে মনে হয় ঘুম থেকে উঠছি, 9টার মধ্যে আমার হচ্ছে জিকে ইংলিশ রিভিশন দেওয়া শেষ। কারণ আমি কেমিস্ট্রি কম পারতাম, তো আমার ধারণা ছিল যে আমি কেমিস্ট্রিতে একটু বেশি সময় দিব, জিকে ইংলিশ যেহেতু মোটামুটি পড়ছি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে করে, আমার হচ্ছে 2 ঘন্টা সময় দিলেই চলবে। তো এই চিন্তা ভাবনার জন্য আমি কিন্তু আগায় গেছিলাম, এবং আমার ইংলিশ আর জিকে রিভিশন সকাল 9টার মধ্যেই শেষ। এরপর আমি বাকি পুরা দিনে আমি বাকি জিনিস রিভিশন দিছি অ্যাজ ইউজুয়াল। আবার কেমিস্ট্রি রিভিশন দিতে খুব টাইম লাগছে, বায়োলজিটা খুব দ্রুত, আর ফিজিক্সটাও একটু মোটামুটি টাইম লাগছে, যে যার যেটাতে হচ্ছে তোমার মানে দক্ষতা বেশি থাকে, এটা গেল আর কি। আমার তো ইংলিশ জিকেতে দক্ষতা বেশি ছিল, জন্য আমার এটাতে রিভিশন দিতে কম সময় লাগছে। এই গেল আমার, কিন্তু আমি কিন্তু জিকেটা তোমাদেরকে ভালো করে বলে ফেলছি। তাহলে আমি আজকে আমার জিকে কিভাবে রুটিন সাজাবো, কিভাবে, তোমাদের নিজস্ব ব্যাপার, আমি আমার মতন করে তোমাদেরকে একটা হচ্ছে রুটিন ফিক্স করে দিলাম, ঠিক আছে? এই গেল হলো আমার জিকের। তো চলো আমরা এখন ইংলিশটাও দেখে ফেলি। আমার ক্লাসটা কত 34 মিনিট হয়েছে, তো ইংলিশটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু জিকেতে অনেক কিছু নতুন তথ্য অ্যাড হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, একটু সময় বেশি লেগেছে। তাহলে আমি এখানে চলে যাই এখন ইংলিশ সলভে, ঠিক আছে? তাহলে ইংলিশ সলভে চলে যাই।
আচ্ছা, এটা তো গেল জিকে সাজেশন। এখন চলো আমরা কিসে যাব? ইংলিশ সাজেশনে যাব। তাহলে ইংলিশ সাজেশনটা বুঝতে হলে ঠিক আগের মতো গুরুত্ব দিয়ে বুঝতে হবে, যেন আমরা কোনো কিছুতেই বাদ না যায়, বাদ যাবে না একটি শিশু, এরকম। তাহলে ফার্স্ট দেখো, ইংলিশের আগের কথাটাই ফলবে। তাহলে ইংলিশেও আমার সেম কথা, প্রথমে আমার প্র্যাকটিসের জন্য আমি ইংলিশের জন্য রাখবো কি আধা ঘন্টা। প্রিভিয়াস 10 ইয়ার ইংলিশ, ম্যাথ কোয়েশ্চেন, ড্যাট কোয়েশ্চেন মানে ডেন্টালের কোয়েশ্চেন, আর বিসিএস কোয়েশ্চেন। 10 বছরের প্রশ্নগুলা প্রতি বছর একটা করে প্রতিদিন একটা করে দেখবো। প্র্যাকটিস হয়ে গেল আমার 10 দিনে আমার 10টা প্রশ্ন, 10 30টা বছর প্রশ্ন আমার ক্লিয়ার হয়ে যাবে। এরপর কি করব আপু? এরপর কি করব সেটাই হচ্ছে গিয়ে আপু এখন তোমাদেরকে বলবো। ফার্স্টে দেখো, আমার সাজেশন ক্লাসে কিন্তু আমি কয়েকটা জিনিসেরও সাজেশন নিয়ে আসছি। কিছু কিছু জিনিসের সাজেশন হয় না, তো ওগুলা বাদ দিয়ে মোটামুটি কয়েকটা জিনিসের সাজেশন দিয়ে আসছি। আমার এখানে টপিক হচ্ছে 14টা, দেখেছো 14টা আমি টপিক আনছি। 14টা টপিকের মধ্যে প্রথম 3টা তো কি, প্রথম দিকটা হচ্ছে পার্ট অফ স্পিচ, বড় করে একটা লেখা পার্ট অফ স্পিচ, এবং সাজেশনে দেখো 3 স্টার করা। কেন 3 স্টার করা বলো তো? এই যে 1, 2, 3, 4 আর 5, এই 5টা 3 স্টার করা। 3 স্টারের কারণ হচ্ছে এখন আর আমার ওই সময় নাই যে আমি এই 5টা টপিকের সব পড়বো, ধরে বেঁধে পড়বো। সব কি পড়া সম্ভব এখন লাস্ট মোমেন্টে? ধরে বেঁধে সবকিছু পড়া এখন সম্ভব না। তাহলে আমি কি করব? শর্টকাট করব। আচ্ছা, 3 স্টার টোটাল টপিক, কিন্তু 3 স্টারের টোটাল টপিক হচ্ছে 6টা। তো 6টা আমার মাথায় থাকবে, এই 6টা আমার 6 দিনে পড়ে ফেলতে হবে। 6টা 6 দিনে পড়বো, কিন্তু পার্টস অফ স্পিচ অনেক বড়। তাহলে চাইলে তুমি পার্টস অফ স্পিচকে 2টা ভাগ করেও পড়তে পারো। তাহলে টোটাল কয় দিন লাগবে? 7 দিন লাগবে। আমার ধারণা 6 দিনে হয়ে যাবে। একদিন গ্রুপ ভার্ব ধরলা। গ্রুপ ভার্ব আপু তোমাদেরকে ক্লাসে যখন পড়িয়েছি, মনে আছে তোমাদের? গ্রুপ ভার্ব আপু তোমাদেরকে অনেকগুলা পড়াইছি, বাট এর মধ্যে কোনগুলা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আপু ক্লাসে বলে দিতাম। তাহলে ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব মনে করো 100টা আছে। 100টা পড়তে তোমার প্রত্যেকটা পড়তে যদি আধা মিনিট লাগাও, বা 2টা করে 1 মিনিটে পড়ো, 30 মিনিটে সম্ভব। ঠিক আছে, 100টা না, আমি 150টা পড়তে গেলাম, আমি 1 ঘন্টা নিলাম, কিন্তু আমার গ্রুপ ভার্ব কিন্তু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা সময় দিয়ে গ্রুপ ভার্বটা আমি শেষ করে ফেলতে পারবো। তারপর যাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ক্লাসই আমার আছে, ইউটিউবেও আছে, প্লাস ইউটিউবে সবার জন্য ফ্রি আছে। আর যারা আমার আলফা ব্যাচে ছিল তারা তো পাইছই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে একটা ক্লাসই পড়াইছি, 1.5 ঘন্টার একটা ক্লাস, বাস। 1.5 না মনে হয়, আমার তো সব ক্লাস 2 ঘন্টা হয়ে যায়, তো 2 ঘন্টার একটা ক্লাস ধরো। তো ওই একটা ক্লাসে যা যা পড়াইছি ওইটাই তোমার জন্য সাজেশন। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আর কোনো সাজেশন আমি আনতে পারবো না, কারণ কোনটা কখন চলে আসবে বলবা যে আল্লাহ আপু আপনি 60টা দিচ্ছেন, 60টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে হয় না। 100টা মিনিমাম 200, 100, 150, 200টা তো লাগে। তুমি যখন মেডিকেল, ডেন্টাল, বিসিএস সলভ করবে তখনই তোমার 150, 200 সলভ হয়ে যাবে। তারপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল আপু কয়টা পড়াইছি বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর রাইট ফর্মস অফ ভার্বের এগ্রিমেন্ট, টোটাল রুল 40টা হবে। 40টা রুল পড়তে 40 মিনিটের বেশি তো সময় লাগার কথা না। তো এটা আবার 2 দিন রাখছি, তো এটাকে তুমি 1 দিন করতে পারো। রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1 দিনে পড়বা। আর নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের টোটাল আপুর 5টা ক্লাস ছিল। এই 5টা ক্লাসকে 2টা ভাগে ভাগ করে পড়ে ফেলবা। স্পেশালি নাউন আর প্রোনাউন আপু 1 ক্লাসেই পড়াইছি, ওটা রিভিশনও তোমারও 1 দিনেই দেয়া সম্ভব, সাথে ভার্বটা দিয়ে দিবা। আর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অ্যান্ড এই 3টা দিয়ে দিবা। তাহলে কি হইলো আমার? 1 দিন 2 দিন। পার্টস অফ স্পিচ 2 দিনে শেষ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্বস 1 দিনে শেষ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য 1 দিন, গ্রুপ ভার্বের জন্য 1 দিন,
এবং যে জিনিসটা আমাদের সবচাইতে বড় 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 একটা বাধা, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সেটার জন্য 2 দিন রাখলা, সিনোনিম অ্যান্টোনিমের জন্য 2 দিন রাখলা, হয়ে গেল তোমার 7 দিনে পড়া। তাহলে এটা আমি কেন বললাম সিনোনিম অ্যান্টোনিম? এই সিনোনিম অ্যান্টোনিম সব পড়া সম্ভব না। তাহলে আপু আমি কি পড়বো? আমি তোমাদেরকে বলবো সিনোনিম অ্যান্টোনিম বিসিএস, মেডিকেল আর ডেন্টালের, মানে সিনোনিম অ্যান্টোনিম যখন তুমি প্র্যাকটিস করো, যে কোনো বইয়ে প্র্যাকটিস করো বা যে কোনো জায়গায় প্র্যাকটিস করো, প্রশ্ন যেগুলো থাকে ওগুলা পড়বা, তাহলেই হয়ে যাবে। এক্সট্রা তোমার এখন সিনোনিম অ্যান্টোনিম পড়তে গিয়ে মাথা খারাপ করার দরকার নাই। এখান থেকে প্রশ্ন 15 নাম্বার, তো সিনোনিম অ্যান্টোনিম থেকে যদি 2টা প্রশ্ন আসে, 15তে 15 কি সবাই পাবে? পাবে না। 15তে 15 পাবে এরকম মানুষের সংখ্যা কম, নাই বলতে গেলে। তো আমার এই 15তে ক্র্যাক করতে হবে বা 10 প্লাস বা হচ্ছে আমি যদি 10 থেকে 12 পর্যন্ত ক্র্যাক করে ফেলি, আমার ঢাকা মেডিকেলই আরামসে হয়ে যাবে। টপ মেডিকেল বললাম একদম। তার মানে কি আমার সিনোনিম অ্যান্টোনিম অ্যাকচুয়ালি পারতেই হবে, না পারলে আমার চান্স হবে না, এরকম কিছু নাই। আর লাস্ট মোমেন্টে আমি নিজে সিনোনিম অ্যান্টোনিম, আমি তোমাদেরকে ইংলিশ পড়াই, বিশ্বাস করো আমার নিজের সিনোনিম অ্যান্টোনিম মনে থাকতো না। আর আমি পরীক্ষার আগে সিনোনিম অ্যান্টোনিম খালি মেডিকেল, ডেন্টাল, বিসিএস এর ভরসায় গেছিলাম। যদিও এই জায়গাগুলো থেকে কমন আসার চান্স কম, কিন্তু মানে তোমার ওয়ার্ডসগুলা অনেকটাই হচ্ছে কি মাথার মধ্যে খেলে, তো তখন হচ্ছে পারা যায় মোটামুটি। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের কাজ কি হবে? সিনোনিম অ্যান্টোনিমের কাজ হবে যে আমি লাস্টে যে প্রশ্ন প্রত্যেকটা টপিক, মানে ধরো এ থেকে বি দেওয়া, আমার বইয়ের কথাই বলতেছি, এ থেকে বি পর্যন্ত দিয়ে আমি কয়েকটা প্র্যাকটিসের কোয়েশ্চেন দিছি, সি থেকে ডি দিয়ে কয়েকটা প্র্যাকটিসের কোয়েশ্চেন দিছি, ওখানে তো মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ ওগুলা সলভ করলেই চলবে ফর সিনোনিম অ্যান্টোনিম। তাহলে 1 থেকে 2 দিনেই তোমার রিভিশন দেওয়া সম্ভব। তাহলে এই তোমার হচ্ছে গিয়ে গেল আমার 6 থেকে 7 দিনের পড়া, ঠিক আছে? এবং এই যে আমি 6টা টপিক দিয়েছি, আমার ধারণা এবারে ইনশাল্লাহ 15তে মিনিমাম 7 থেকে 8টা, 7 থেকে 8টা কমই বলছি, মনে করো 8 থেকে 10টা এই 6টা টপিক থেকেই চলে আসবে। 8টা তো আসবে ইনশাল্লাহ। 8টাও যদি আসে, তুমি বুঝতেছো 8টা আসা মানে কত বড় ব্যাপার। তো 8টা থেকে 10টা কোয়েশ্চেন, এই যেটুকুন বললাম অলরেডি 10টার মতো কমন তোমার চলে আসবে। এখন আসি 2 স্টারে। তাহলে এগুলো আমার গেল 3 স্টার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপু তোমাদেরকে ইডিয়াম ফ্রেজ শর্টকাট নিয়ে আসছি। আমার সাজেশনে শর্টকাট এখানে 100টা না 60টা, জানি 60টা করেই মনে হয় আনছি। ট্রান্সলেশন প্রোভার্ব 60টা আনছি, বিশেষ হয় এর মধ্যে পয়েন্টস দেওয়া আছে। 100টা, কয়েকটা 100টা আর কয়েকটা 60টা। হ্যাঁ, ট্রান্সলেশন প্রোভার্ব এই 60টাই পড়বো, আর পড়বো না। স্পেলিং এখানে আপু মনে হয় 60টা না 100টার মতো আনছি, ওই তো। মানে প্রত্যেকটা, অর্থাৎ আমি যে 3টা তোমাদেরকে এখানে শর্টকাট আনছি, 3টা শর্টকাটের মধ্যে 100, 60, 100 চাইলে এই 3টা একদিনেই পড়া সম্ভব। 100, 60, 100, কারণ এগুলো তো তোমার পড়াই আছে। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এইগুলা পড়তে তোমার কি অনেক বেশি সময় লাগবে? 20 মিনিটে কিন্তু 1 ঘন্টার মধ্যে 3টা টপিকই রিভিশন দেওয়া সম্ভব। কারণ কি এগুলো আমি একদমই শর্টকাট নিয়ে আসছি, এগুলো আমি একেবারেই শর্টকাট নিয়ে আসছি, যেগুলো আমি একদম তোমাদের সামনে নিয়ে আসছি। ইডিয়াম ফ্রেজ, ট্রান্সলেশন প্রোভার্ব, আর এই চাইলে 1 থেকে 2 দিন ওইটা পড়লা। আর এরপরে ছোটবেলার পড়া ক্লাস 6-এর এই টপিকগুলোকে আমি বলি 6-7 এর পড়া। কেন? দেখো টেন্স আমাদের ভিকারনিসে আমার মনে আছে আমি ক্লাস 2 থেকে টেন্স পাইছি। ক্লাস 2 থেকে চিন্তা করো, কিছু বুঝি না তখন আমাদেরকে দিয়ে দিত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এগুলো দিয়ে দিত। তো ক্লাস 2 থেকে টেন্স পাইছি। সেন্টেন্স ট্রান্সফরমেশন মনে হয় 4-5 থেকে পাইছি। ভয়েস 6 থেকে পাইছি, ভয়েস, ন্যারেশন এগুলো 6 থেকে পাইছি। ফ্রেজ, ক্লজ এটা একটু টাফ, বাট এটাও আমার মনে হয় আমরা 9-10-এ পড়ছিলাম। ফ্রেজ কয়টা টাইপের হয়, ক্লজ কয়টা টাইপের হয়। তো এগুলো হচ্ছে কি 6-7, আমি জন্য বলি এই 4 থেকে 8 হচ্ছে 6-7 এর পড়া। 6-7 এর পড়ার জন্য 2 দিন ইনাফ।
10 দিনে আমার একটা পাক্কা রিভিশন সম্ভব। এবং এই যে আমি তোমাদেরকে ইডিয়াম ফ্রেজ, ট্রান্সলেশন, প্রোভার্ব আর স্পেলিং বললাম না, এখান থেকে তুমি 2 থেকে 3টা কমন পাবা ইনশাল্লাহ। আর এই যে 4 থেকে 8, এইখানে তোমার আরো 2টা হয়তো চলে আসবে, তাহলে তোমার হয়ে গেল না মোটামুটি 15। তো এই হচ্ছে তোমার মোটামুটি আমার মতে সাজেশন এবং ইম্পর্টেন্স। তাহলে এই যে আমি 14টা টপিক দিয়েছি, 14টা টপিক আমি আবার একটু বলতেছি কিভাবে তোমাদের জিকেটাও, আমি জিকেটা সাজিয়ে দিছি না, এখন হচ্ছে ইংলিশটা বলি। হ্যাঁ, আমার বোনের বাচ্চা অনেকক্ষণ, তার বয়স হচ্ছে 2.5 বছর, সে অনেকক্ষণ ধরে হচ্ছে দরজাটাকে ধাক্কা দিল, খুলতে পারতেছে না। তারপরে আমি এখানে সাউন্ড পাচ্ছি যে সে চেয়ার নিয়ে এসেও ট্রাই করলো। আমার তো দরজা লক করা, সে কোনোভাবেই দরজাটা খুলতে পারছে না। সে আমাকে দেখবে, তারপরে গিয়ে তার শান্তি হবে। সে হচ্ছে ননস্টপ ধাক্কাচ্ছে। তো চলো আমরা আবার হচ্ছে সাজেশনে চলে যাই। সো ইংলিশে আমি কি বললাম, তাহলে সেম কথা, এটাও আমি সেম রাখবো, এখানে জাস্ট কপি পেস্ট করবো। ম্যাট ড্যাট বিসিএস প্র্যাকটিস করব প্রতিদিন, 30 মিনিটস প্র্যাকটিসের জন্য রাখবো, এবং এর বেশি যদি লাগেও বন্ধ করে দিব। আমার বেশি লাগার কথা না, কিন্তু অনেকে আছে অনেক স্লো, তাদের জন্য বলতেছি বেশি লাগলেও বন্ধ করে দিতে হবে। এরপরে আসি টপিকও আমরা এরকম কি করব, 1 থেকে 1 আওয়ারের টপিক রাখবো, 30 মিনিটস থেকে 1 আওয়ার। এখন টপিকগুলোকে একটু সাজাই দেই। এখানে যেমন বাংলাদেশ একদিন ছিল, ইতিহাস প্লাস ভাষা আন্দোলন একদিন ছিল, মুক্তিযুদ্ধ একদিন ছিল, সাম্প্রতিক একদিন ছিল, আন্তর্জাতিক 3 থেকে 4 দিন ছিল। এখানেও দেখো ফার্স্টে আমি দিব 3 স্টার টপিক, যে 3 স্টার টপিক ছিল 6টা। 3 স্টার টপিকগুলা তুমি পড়বা হচ্ছে 6টার জন্য 7 দিন, 7 ডেজ। তাহলে 3 স্টার টপিকগুলা পড়বা কয়দিন, 7 দিন। আর আমার সাজেশন বইয়ে যে 3টা টপিক দেওয়া আছে, অর্থাৎ ইডিয়াম ফ্রেজ, ট্রান্সলেশন, প্রোভার্ব আর স্পেলিং, এই 3টা টপিক পড়বা কতদিন, এই 3টা টপিক 1 দিন। আর লাস্টে যে 2 আর 1 স্টারের বাকি টপিক আছে, তাহলে আমি এখন ইংলিশটা বলি। লাস্টে যে 2 আর 1 স্টারের বাকি টপিক, যে আদার 2 স্টার আর 1 স্টার, সেগুলোর জন্য রাখলাম 2 দিন। মানে যেগুলো 6-7 এর পড়া, ধরো একদিনই তুমি সেন্টেন্স আর টেন্স আর সেন্টেন্স ট্রান্সফরমেশন শেষ করতে পারবা, একদিনই তুমি ভয়েস ন্যারেশন আর ফ্রেজ ক্লজ শেষ করতে পারবা, তাইলেই তো হয়ে গেল, তাই না? তাহলে আদার 2 1 স্টার টপিক হচ্ছে 2 ডেজ। এখন এই 7 ডেজকে আমি কিভাবে ভাগ করছি? 7 ডেজকে আমি ভাগ করেছি হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের জন্য আমি বললাম 2 দিন, কিন্তু তোমাদের ভালো পার্টস অফ স্পিচ ভালো মনে থাকে, সো তোমরা একদিনেই শেষ করে ফেলতে পারো। তারপর রাইটস অফ ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বলছি 1 দিন, দেখা গেল তোমরা এটার সাথে আরো একটা টপিকও পড়ে ফেলতে পারো। তোমাদের যেভাবে মন চায় সেভাবে স্বাধীনতা আছে। আমি তো বললাম আমি হইলে কি করতাম, পার্টস অফ স্পিচের জন্য 2 দিন রাখতাম, নাউন প্রোনাউন ভার্ব 1 দিন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন 1 দিন, কারণ এখান থেকে প্রশ্ন একটা আসতেছে ইনশাল্লাহ। তারপর গেল 1 কি 2টাও আসতে পারে। সাবজেক্ট ভার্ব আর রাইট ফর্মস অফ ভার্বসের জন্য আমার যেহেতু মোট রুল 40টা, আমার 40 মিনিটও লাগার কথা না, তারপর আমি এটা 1 দিন রাখলাম, মানে 1 ঘন্টা। তারপর দেখো টেন্স আর হচ্ছে টেন্স সেন্টেন্স, এই 2টা 1 দিন, ভয়েস ন্যারেশন ফ্রেজ ক্লজ 1 দিন, 2 দিন। আর অ্যাপ্রোপ্রিয়েট 1 দিন, গ্রুপ ভার্ব 1 দিন, শর্টকাটগুলো সব 1 দিন, যেগুলো আমি মাত্র 60টা বা 100টা করে দিছি, অর্থাৎ ইডিয়াম ফ্রেজ, ট্রান্সলেশন, প্রোভার্ব আর স্পেলিং। আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য 1 থেকে 2 দিন, বাস মোটামুটি। এবং সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আবার বলতেছি, যা আছে সব পড়তে যাইও না, কোনো বইয়েরই সব পড়া সম্ভব না। আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে যে মেডিকেল, ডেন্টাল আর বিসিএস এরটা কভার করে আমি যেন আমার কনফিডেন্সটা গেইন করতে পারি। কমন ফালানো, যদি আমি সিনোনিম অ্যান্টোনিম কমন নাও পড়ে, হু কেয়ার্স, আমাকে 15তে পাইতে হবে কত? আমাকে 15তে কি সব পাইতে হবে? নো, আমাকে 15তে পাইতে হবে 10+। তো আমার সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন আসুক না তো কি হয়েছে, আমি 2টা না পারলে কোনো ব্যাপার না।
তো মোটামুটি আপুর এই যে হচ্ছে গিয়ে বিশ্লেষণ, এই বিশ্লেষণ অনুযায়ী তোমরা পড়া স্টার্ট করো। তো আমার কাজ হবে ডেইলি জিকের জন্য আমরা যেমন হচ্ছে 1 to 1.5 আওয়ার দিলাম, ইংলিশের জন্য এখন থেকে 1 to 1.5 আওয়ার্স দাও, অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইংরেজি জিকে দুইটাই হচ্ছে গিয়ে ডেইলি রিভিশন দিতে থাকো। এটা তোমার জন্য কি পরিমাণ হেল্পফুল হবে ওই 25টা নাম্বারে গিয়ে তখন বুঝবা। আর সাথে এরকম করে তোমাদের সাদা ভাইয়া তো দিয়েছেই তোমাদেরকে যে কিভাবে কিভাবে পড়তে হবে, তোমাদের ভাইয়া আমার না, যাই হোক। তো যেভাবে যেভাবে তোমাদেরকে মানে বায়োলজিটা দিয়েছে সেভাবে বায়োলজি পড়বা, কেমিস্ট্রি আর ফিজিক্সও ওভাবে করেই সাজেশন যেভাবে দিয়েছে সেভাবে সাজায় পড়ে ফেলবা। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন জিকে ইংলিশ পড়াটা তোমার হচ্ছে, তোমার মনে করো না যে হ্যাঁ আপু বায়োলজি বেশি পড়তে হবে। বায়োলজির মার্ক 30, আর এআর মার্ক হচ্ছে, জিকে ইংরেজির মার্ক হচ্ছে 25। 3 ঘন্টা দিলে যে অনেক ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না, দিতে হবে। কারণ এখন কম্পিটিশন বেশি, মানুষ পড়াশোনা করে বেশি, জিকে ইংলিশ ভালো পড়ে ভালো পারে, এবং এই 25এও এখন অনেকেই 20+ মার্কস নিয়ে আসে। যেখানে আগে জিকে ইংরেজিতে 15 পাওয়া মানেই তুমি ডিএমসি, এখন কিন্তু আর সেটা না, এখন 15 অনেকেই পায়। তো আমাকে 20+ টার্গেট করতে হবে চান্স এবং ভালো জায়গায় চান্সের জন্য। ঠিক আছে, 15 পেলে চান্স হয়ে যাবে, কিন্তু ভালো জায়গায় চান্স হবে কিনা আমি জানি না। 20+ পেলে ভালো জায়গায় চান্স হবে, এটা গ্যারান্টিড। সো ভালো মতন পড়তে থাকো, ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় ইংরেজি জিকের জন্য দাও, অ্যান্ড ইনশাল্লাহ তোমার এই সাজেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করছি। আর যে কোনো সমস্যায় আপু তো আছি, মেন্টাল কোনো প্রবলেম বা হচ্ছে পড়াশোনা রিলেটেড যে কোনো মোটিভেশন বা যে কোনো গাইডলাইন, আপুকে পার্সোনালিও মেসেজ করতে পারো মেসেঞ্জারে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আল্লাহ হাফেজ।